আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। সম্মানিত দর্শক শ্রোতা, আমার দিনী ভাই ও বোনেরা, আমরা আজকে আমাদের 10 দিনব্যাপী কোরআন শিক্ষা সিরিজের প্রথম দিনের প্রথম সবক শুরু করতে যাচ্ছি। আপনারা যারা আমাদের সাথে যুক্ত আছেন, আপনাদেরকে আমি বলবো, আমরা এখানে যে বিষয়গুলো যেভাবে উচ্চারণ করব সেভাবে আপনারা নিজেরা বাড়িতে বসে মস্ক করে নেবেন। যেভাবে বলা হবে সেভাবে উচ্চারণ করার জন্য বারবার চেষ্টা করবেন বা ট্রাই করবেন। ইনশাআল্লাহ আজিজ, আশা করি আপনাদের সেই চেষ্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গ্রহণ করবেন। তো চলুন আজকে আমাদের ক্লাস শুরু করা যাক। আমার সাথে পড়ুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আবার ট্রাই করুন, আরেকবার চেষ্টা করুন, সহিভাবে উচ্চারণ করার জন্য ট্রাই করুন। তারপর বলুন বিসমিল্লাহির রহমানির রহিম। আবার বলুন, আরেকবার ট্রাই করুন। আমাদের আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম যদি হয়ে থাকে, তারপর চেষ্টা করুন আমাদের যে বাকি আরবি হরফগুলো আছে ওইগুলো শুদ্ধভাবে বলার জন্য। চলুন আরবি হরফগুলো সঠিকভাবে উচ্চারণ শিখে নিই। আমার সাথে পড়ার চেষ্টা করবেন। আলিফ। এখানে যে আলিফ বর্ণটি আমরা দেখতে পাচ্ছি, এটা উচ্চারণের সময় কোনো রকম লম্বা টান দেওয়া যাবে না। যেমন আমরা অনেকে বলে থাকি যে আলিফ এরকম, কিন্তু আসলে এখানে কোনো লম্বা টান হবে না। এটা বলতে হবে দ্রুত গতিতে যে আলিফ। কি বলতে হবে? আলিফ। তারপর বা, আমরা একটু সুন্দরভাবে উচ্চারণটা করব। বা। এখানে বা হরফটা উচ্চারণের সময় এক আলিফ দীর্ঘ করে পড়তে হবে, উচ্চারণ করতে হবে। বা। তারপর তা, ঠিক তদ্রুপ বায়ের মতো তারা যখন আমরা উচ্চারণ করব তখন তার মধ্যে এক আলিফ লম্বা হবে বা দীর্ঘ করে পড়তে হবে। বলতে হবে তা। তারপর সা, নরম। অনেকে বলে থাকে আমরা এই সা অক্ষরটিকে সা শক্ত হয়ে যায় কিছুটা, কিন্তু এটা শক্ত হবে না বা সিনের মতো হবে না বা সদের মতো হবে না, এটা নরম হবে। বলতে হবে সা। তারপর জিম। এখানে জিম যে বর্ণটি আছে, এই জিম বর্ণটি উচ্চারণের সময় আমরা আলিফ বা তারপরে বর্ণগুলো যেভাবে আমরা এক আলিফ দীর্ঘ করে পড়েছি, এর সাথে কিছুটা সময় বেশি করে উচ্চারণ করতে হবে, লং লং টাইমে। অর্থাৎ এখানে প্রায় তিন আলিফের সম পরিমাণ সময় টানতে হবে। বলতে হবে জিম, বাস। তারপর হা, এক আলিফ। হা বর্ণটিও এক আলিফ হবে। হা। খ। আবার বলি খ, বাস। তারপর দাল। এখানে দাল বর্ণটি বলার সময় তিন আলিফ টান হবে। দাল। তারপরের হরফ দাল। এই দাল বর্ণটিও উচ্চারণের সময় তিন আলিফ লম্বা করে পড়তে হবে, দালের মতোই। দাল। তারপর র,
এক আলিফ, বেশি লম্বা করা যাবে না। র, এবং এটা উচ্চারণের সময় খেয়াল রাখতে হবে যাতে করে এখানে জিহ্বা বারবার পল্টি না খায়, র এরকম যাতে না হয়। র, তারপর জা, আবার বলি, রর মতো উচ্চারণ হবে, এক আলিফ টান হবে, জা। তারপর সিন, এখানেও সিন বর্ণটি যে আছে এটিও সেই দাল জালের মতোই 3 আলিফ লম্বা করে পড়তে হবে, একটু সময় দীর্ঘ হবে। আবার বলি, সিন, তারপর আমরা উচ্চারণ করব শিন। আবার বলি, শিন। তারপর সদ, আবার বলি সদ। তারপরে বর্ণ বদ। বদটা উচ্চারণ করার সময় খেয়াল রাখবো যেন এই বদ হরফটি দালের সাথে মিশে না যায় কোন অবস্থাতেই। আবার বলি, আরেকবার উচ্চারণ করি একসাথে সবাই বলি, বদ। তারপরে বর্ণগুলো আমরা খেয়াল করি। এখন বলি আমরা সবাই একসাথে, ত। আবার বলি, ত। তারপর জ, জ হরফটি উচ্চারণের সময় খেয়াল রাখবো যাতে করে একবারে শক্তও না হয়ে যায়, আবার একদম নরমও না হয়ে যায়। আবার একবার বলি সবাই, জ। তারপর আইন। আইন বর্ণটি বলার সময় আমরা খেয়াল করবো সবসময় যাতে করে এই আইন হরফটি হামজা হরফের সাথে উচ্চারণের দিক দিয়ে মিশে না যায়, আলাদা করতে হবে হলকের মাঝখান থেকে। আইন, গলাটা একটু চিপায়ে উচ্চারণ করার জন্য চেষ্টা করবো ইনশাল্লাহ। সবাই বলি, আইন। তারপর গইন, গইন। তারপর ফা, ফা। আবার বলি, ফা। তারপর কফ, এখানে কফ হরফটি উচ্চারণের সময় খেয়াল রাখবো যাতে কাফ না হয়ে যায়। আরেকবার বলি সবাই একসাথে বলি, কফ। আলহামদুলিল্লাহ। তারপর কাফ, আরেকবার বলি, কাফ। তারপর লাম। এই লাম হরফটি উচ্চারণের সময় আমাদেরকে আওয়াজটা কিছু সময় দীর্ঘ করে টানতে হবে। আরেকবার বলি, লাম। তারপর মিম। মিম হরফটিও লামের মতো উচ্চারণ হবে দীর্ঘ সময়, মিম। তারপর নুন। আরেকবার বলি, নুন। তারপরে হরফ ওয়াও। এখানে ওয়াও হরফটি উচ্চারণের সময় খেয়াল করব আমাদের মুখটি যাতে গোল হয়, ঠোঁট দুই ঠোঁটের মাঝখান থেকে ওয়াও উচ্চারণ হয়। এই জন্য আমরা আরেকবার ট্রাই করি একসাথে, ওয়াও। আপনি দেখেন আপনার মুখ বা ঠোঁট গোল হচ্ছে কিনা। তারপরে হরফ হা। এখানে যে হা বর্ণটি আমরা দেখতে পাচ্ছি, এই হা বর্ণটি কোনো অবস্থাতেই যেন আমাদের পূর্বে যে হা হরফটি চলে গেছে ওই হার সাথে মিশে না যায়। ওইটা এবং এই হা দুটি হরফের মধ্যে বেশ উচ্চারণগতভাবে পার্থক্য রয়েছে। এজন্য আমরা খেয়াল করব যাতে করে আমাদের এই হা এবং ওই পূর্বের হা ওইটা দুটার মধ্যে কোনো প্রকারের উচ্চারণগতভাবে মিলে না যায়।
আমরা আরেকবার ট্রাই করি। হা, তারপরের হরফ হামজা, যে আমরা হামজা দেখতে পাচ্ছি, এটি হামজা। আবার বলি হামজা। তারপরের হরফ ইয়া, আবার বলি ইয়া। এখানে আমরা ইয়া দুটি সূরত দেখতে পাচ্ছি। এই দুটি সূরত হলো যখন আমরা পড়ব ইনশাল্লাহ, সামনে অগ্রসর হব, তখন আমরা চিনিয়ে দিব যে দুটি ইয়ার লিখিত রূপ কীরকম হয়। মূলত এখানে ইয়া হরফটি যখন অক্ষরের বা শব্দের শুরুতে বা মাঝে আসে, তখন ওই ইয়া হরফের নিচে দুটি নোক্তা থাকে, যে দুটি ফুটা আছে বা নোক্তা এগুলো থাকে। কিন্তু সাধারণত যখন শব্দের শেষে আসে সরাসরি ইয়া হিসাবে, তখন নর্মালিভাবে ইয়ার নিচে দুই নোক্তা থাকে না। এটা আমরা খেয়াল রাখব। সময়ত দর্শক শ্রোতা, আমরা তখন পর্যন্ত আরবি হরফগুলোর উচ্চারণ শেখার জন্য সঠিকভাবে চেষ্টা করেছি। আমি আপনাদেরকে বলবো আরও বেশি করে এই হরফগুলো একা একা বসে একটু ট্রাই করবেন, চেষ্টা করবেন, যাতে শুদ্ধভাবে হরফগুলো উচ্চারণ শেখা যায়। এতক্ষণ পর্যন্ত আমরা যে হরফগুলো বা আরবি বর্ণমালাগুলো মশক করলাম, এগুলো থেকে কয়েকটি বিষয় আমাদেরকে খেয়াল রাখতে হবে, মনে রাখতে হবে যে আরবি হরফের সংখ্যা কতগুলো। প্রথমে যদি আমরা এখানে খেয়াল করি, আমাদের বোর্ডের মধ্যে দেখতে পাই, স্ক্রিনের মধ্যে দেখেন, লক্ষ্য করেন যে আরবি বর্ণমালার সংখ্যা হলো কয়টি? 29টি। এবং এই 29টি হরফের মধ্যে নোক্তাযুক্ত, অর্থাৎ যে সকল বর্ণের মধ্যে নোক্তা আছে উপরে বা নিচে, এর সংখ্যা হলো কয়টি? 15টি। আবার যে সকল হরফের নোক্তা নাই, দেওয়া হয় নাই বা নাই, ওইগুলোর সংখ্যা হলো 14টি। এরকমভাবে যে সকল হরফের উপরে নোক্তা রয়েছে, অর্থাৎ যেই অক্ষরসমূহের উপরে নোক্তা রয়েছে, এরকম অক্ষরের সংখ্যা বা হরফের সংখ্যা হলো কয়টি? 12টি। এগুলো আমাদের খেয়াল রাখতে হবে। এবং পাশাপাশি যে সকল হরফের নিচে নোক্তা রয়েছে, এরকম হরফ হলো 3টি। এই মোট হলো 29টি বর্ণ। তো আশা করি আপনারা বিষয়গুলো স্পষ্টত বুঝতে পেরেছেন। তো আজকে আমরা আমাদের এসো কোরআন শিখি সিরিজের প্রথম ক্লাস এ পর্যন্তই। ইনশাল্লাহ পরবর্তী ক্লাসগুলো দেখার জন্য আমাদের সাথেই যুক্ত থাকবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।